10-15 বছর আগের কথা। আমাদের জীবনটা কেমন ছিল? বন্ধুরা একসাথে মাঠে খেলতাম, ক্যাফেতে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতাম, ঝগড়া হলে সামনাসামনি মিটিয়ে নিতাম। আমাদের আনন্দ, কষ্ট সব কিছুই ছিল রিয়েল। আর এখন আমরা আড্ডা দিই না, স্ট্যাটাস দিই। আমরা কষ্ট পেলে কাঁদি না, স্যাড রিয়্যাক্ট দিই। আমাদের জীবনটা যেন একটা ডিজিটাল স্ক্রিনের মধ্যে আটকে গেছে। এই পরিবর্তনের শুরুটা হয়েছিল খুব ভালোভাবে। দেশের ডিজিটাল রূপান্তর, সস্তা ইন্টারনেট, হাতে হাতে স্মার্টফোন। বাংলাদেশের মোট জনসংখ্যার 1/3-এরও বেশি এখন টকবগে তরুণ, আর তাদের 70%-এরও বেশি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছে। ব্যাপারটা প্রথম দিকে ছিল শুধুই মজা, কানেকশন আর বিনোদন। কিন্তু এই মজা কখন যে একটা নেশায় পরিণত হলো আমরা টেরও পেলাম না। আর এই নেশাই হলো আমাদের আজকের গল্পের ইনসাইটিং ইনসিডেন্ট বা মূল ঘটনার সূত্রপাত। যেই মুহূর্ত থেকে আমাদের যুব সমাজ এক অদৃশ্য ফাঁদে পা দেওয়া শুরু করল। তো তদন্তের প্রথম ধাপে আমরা যে জিনিসটা খুঁজে পেলাম তা হলো সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন বা আসক্তি। এটা এখন আর কোনো সাধারণ অভ্যেস নেই, এটা একটা জনস্বাস্থ্য ঝুঁকি। একটা রিসার্চে দেখা গেছে বাংলাদেশের ছাত্রছাত্রীদের মধ্যে প্রায় 40% ফেসবুক অ্যাডিকশনের ঝুঁকিতে আছে। আরেকটা সমীক্ষায় দেখা যায় প্রতি 3 জনে একজন দিনে 4 ঘন্টারও বেশি সময় সোশ্যাল মিডিয়ায় কাটায়। কিন্তু এই আসক্তির পেছনের কারণটা কি? শুধু কি স্ক্রিন টাইম? না, রিসার্চ বলছে এর পেছনে আছে আরও গভীর কারণ, যেমন সম্পর্কের ব্যর্থতা বা পারিবারিক অশান্তি থেকে পালানোর একটা সহজ উপায় হলো এই ডিজিটাল দুনিয়া। আর এখানেই আসে আমাদের গল্পের প্রথম টুইস্ট। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন নিজেই একটা সমস্যা, কিন্তু প্রায়ই এটা অন্য কোনো মানসিক সমস্যা যেমন ডিপ্রেশন বা অ্যাংজাইটির লক্ষণ হিসেবে শুরু হয়। আর তারপর এই আসক্তিটাই মূল সমস্যাকে আরও কয়েক গুণ বাড়িয়ে তোলে। মানে ডিপ্রেশন থেকে বাঁচতে আপনি সোশ্যাল মিডিয়ায় গেলেন, আর সোশ্যাল মিডিয়া আপনার ডিপ্রেশনকে 30 গুণ বাড়িয়ে দিল। একটা ভয়ঙ্কর চক্র, তাই না? এই মানসিক চাপের প্রভাবটা ছেলেমেয়েদের উপর আবার আলাদা। গবেষণায় দেখা গেছে মেয়েদের মধ্যে ডিপ্রেশনের হার 62.1%, ছেলেদের 55.2%-এর চেয়ে বেশি। বিশেষ করে ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে পারফেক্ট লাইফ, পারফেক্ট শরীর দেখে মেয়েরা এক ধরনের বডি ইমেজ সংক্রান্ত চাপে ভোগে, যা তাদের আত্মবিশ্বাস একদম শেষ করে দেয়। কিন্তু এখানেই শেষ না, এই রহস্যের আরও অন্ধকার দিক আছে। আমাদের তদন্তে এমন কিছু ঘটনার সন্ধান পেলাম যা শুনলে আপনি শিউরে উঠবেন। বাংলাদেশে এমন 19টি আত্মহত্যার ঘটনা পাওয়া গেছে যা ভিকটিমরা ফেসবুকে পোস্ট বা লাইভ স্ট্রিমিং করে ঘটিয়েছে। সবার বয়স 35-এর নিচে। এই ঘটনাগুলো প্রমাণ করে সোশ্যাল মিডিয়া এখন আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা একটা ডিজিটাল ক্রাইম সিন। আর এই ক্রাইম সিনের আরেকটা বড় অংশ হলো সাইবার অপরাধ। আমাদের দেশের 18 থেকে 30 বছর বয়সী তরুণ তরুণীদের প্রায় 87% সাইবার ক্রাইমের শিকার হয়। কিন্তু আরও ভয়ঙ্কর তথ্য হলো এদের মাত্র 20% ঘটনা রিপোর্ট করে। কেন? কারণ তারা পুলিশকে বিশ্বাস করে না, আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে ভয় পায়, আর ভয় পায় সামাজিক কলঙ্ক। আর এই আস্থার সংকটকে কাজে লাগাচ্ছে তৃতীয় একটি পক্ষ, আমাদের গল্পের সবচেয়ে খতরনাক ভিলেন, চরমপন্থী গোষ্ঠীগুলো। রিসার্চ বলছে তারা মনস্তাত্ত্বিক কৌশল ব্যবহার করে এই তরুণদের পরিবার থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে দেয়। উচ্চ বেকারত্ব আর হতাশা এই নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ করে তুলেছে। তাহলে প্রশ্ন হলো, এই সব কিছু ঘটছে কিভাবে? উত্তরটা লুকিয়ে আছে একটা শব্দে: অ্যালগোরিদম। টিকটকের মতো প্ল্যাটফর্মের অ্যালগোরিদম আপনাকে ঠিক সেই জিনিসটাই বারবার দেখায় যা আপনি একবার দেখেছেন। আপনি যদি ডিপ্রেশনের একটা ভিডিও দেখেন, আপনার ফিড ডিপ্রেশনের ভিডিওতে ভরে যাবে। তৈরি হবে একটা একো চেম্বার যা আপনাকে বাস্তব জগৎ থেকে বিচ্ছিন্ন করে ফেলবে। এর সাথে যোগ হয়েছে ফেক নিউজ বা ভুল তথ্য। ইউনিসেফের এক জরিপে বাংলাদেশের 2/3 যুবক বলেছে সোশ্যাল মিডিয়ায় অতিরিক্ত ভুল তথ্য তাদের মানসিক চাপের সবচেয়ে বড় কারণ।
আর ব্র্যাকের তথ্য অনুযায়ী ৭১% যুবক সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া খবরে বিশ্বাসই করে না। চিন্তা করে দেখুন, একটা পুরো প্রজন্ম বেড়ে উঠছে এমন একটা পরিবেশে যেখানে তারা কাউকে বিশ্বাস করতে পারছে না। কি ভয়ঙ্কর, তাই না? তো এত সব অপরাধ, এত সমস্যার পর আসল অপরাধীকে আমরা কাকে ধরব? আমাদের তদন্তের ক্লাইম্যাক্সে আমরা এমন একজনের মুখোমুখি হলাম যাকে বানানো হয়েছিল আমাদের রক্ষা করার জন্যে, কিন্তু বাস্তবে সে হয়ে উঠেছে সমস্যার অংশ। আমি বলছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা ডিএসএ এর কথা। এই আইন ব্যবহার করে মাত্র ৩ বছরে ১৫০০-এরও বেশি মামলা হয়েছে। ২০২০ সালে গ্রেফতার হয়েছেন ১১৩৫ জন। কিন্তু কাদের বিরুদ্ধে? সাইবার অপরাধীদের বিরুদ্ধে না, বেশিরভাগ মামলাই হয়েছে সরকারের সমালোচনা বা কোনো ব্যক্তি মানহানির অভিযোগে। একজন শ্রমিককে প্রধানমন্ত্রীর সফর নিয়ে করা একটি পোস্টে শুধু লাইক আর শেয়ার করার জন্য গ্রেফতার করা হয়েছিল। এই আইনের ভয়ে সাইবার ক্রাইমের শিকার হওয়া ছেলেমেয়েরা আর অভিযোগ করতে সাহস পায় না, ফলে অপরাধীরা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। যে আইন নিরাপত্তা দেওয়ার কথা, সেই আইনই তৈরি করছে ভয়ের সংস্কৃতি। হোয়াট অ্যান আইরনি! এর পাশাপাশি আমাদের সমাজে আরও দুটো বড় গ্যাপ বা শূন্য স্থান রয়েছে। এক, ডিজিটাল লিটারেসির অভাব। গ্রামের ৮৪% যুবকের হাতে স্মার্টফোন আছে, কিন্তু তাদের ৯০% জানেই না কিভাবে এই প্রযুক্তিকে আয় বা দক্ষতা অর্জনের কাজে লাগানো যায়। তারা শুধু বিনোদনেই সীমাবদ্ধ। ২, প্যারেন্টিং গ্যাপ। ২৫% শিশু ১১ বছরের আগেই ডিজিটাল জগতে ঢুকছে, কিন্তু বাবা মায়েরা জানেনই না কিভাবে তাদের সন্তানদের অনলাইন ঝুঁকির হাত থেকে রক্ষা করবে। তাহলে কি কোনো আশাই নেই? আমরা কি এই ডিজিটাল স্রোতে ভেসে যাব? না, সমাধান আছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন আমাদের দরকার বয়স উপযোগী এবং সংস্কৃতি ভিত্তিক ডিজিটাল লিটারেসি প্রোগ্রাম। স্কুলে কলেজে মানসিক স্বাস্থ্যের স্ক্রিনিং বাধ্যতামূলক করতে হবে। এর জন্যে PHQ-9 বা BSMAS এর মতো বাংলায় ভ্যালিডেটেড টুলস কিন্তু আমাদের কাছে আছে। শিশুদের অনলাইন সুরক্ষার জন্য একটা জাতীয় কেন্দ্র এবং ২৪ ঘন্টা বাংলা হটলাইন প্রতিষ্ঠা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, ডিএসের মতো আইনের সেই ধারাগুলো পর্যালোচনা করতে হবে যা স্বাধীন মত প্রকাশকে বাধাগ্রস্ত করে এবং ভুক্তভোগীদের বিচার পাওয়া থেকে দূরে রাখে। হোয়াট অ্যান আইরনি! আজকের অ্যানালিসিস এখানেই শেষ, কিন্তু আসল প্রশ্নটা আপনাদের জন্য রেখে গেলাম। করিম বা রহিমরা হয়তো ধরা পড়ে, কিন্তু আমাদের সমাজে যে হাজারো তরুণ তরুণী প্রতিদিন সোশ্যাল মিডিয়ার কারণে মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে, তাদের দায়ভার কে নেবে? আমরা কি কেবল আরেকটি ভয়ঙ্কর ঘটনার অপেক্ষায় থাকব? এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পর্দার আড়ালের সত্যটা কতটা জটিল। আমরা এই চ্যানেলের ঠিক এই গভীর অ্যানালিসিসগুলোই তুলে ধরার চেষ্টা করি যা মেইনস্ট্রিম মিডিয়া প্রায়ই এড়িয়ে যায়। আপনি যদি এই যাত্রার অংশ হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আমাদের জানান আপনার জীবনে বা আপনার আশেপাশে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় নেগেটিভ প্রভাব কোনটা দেখেছেন। আপনার প্রতিটি মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, কারণ আপনার একটা লাইক ইউটিউবকে বলে দেবে যে এই ধরনের গভীর আলোচনা আরও বেশি মানুষের কাছে পৌঁছানো উচিত। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন।